বন্ধুরা, তোমরা দেখছো অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেল এবং আজকে আমরা চলে এসেছি ভারতের যে ডিফেন্স সিস্টেম, তার মধ্যে ভারতের যে সমস্ত মিসাইল বা ক্ষেপণাস্ত্রগুলি রয়েছে সমস্ত নিয়ে আজকে ডিটেল ক্লাসটা আলোচনা করব। কারণ এখান থেকে প্রশ্ন আমাদের রেলওয়ের এনটিপিসি এক্সামে কিন্তু অনেক প্রশ্ন কিন্তু এখান থেকে জিজ্ঞাসা করা হয়। তো আমরা কিন্তু বর্তমানে একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি যেটা কিন্তু ভারত পাকিস্তান যুদ্ধই বলতে পারো একরকম, যেটা কিন্তু এখনও পর্যন্ত অফিসিয়ালি ঘোষণা না করলেও আনঅফিসিয়ালিভাবে কিন্তু ইতিমধ্যে সেটা স্টার্ট হয়ে গেছে, যার নমুনা আমরা বিগত কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি। যে আমাদের যে অ্যাটাক হয়েছে, যেটা কিন্তু কাশ্মীরের যে অ্যাটাক রয়েছে, সেই অ্যাটাকের পরিপ্রেক্ষিতে ভারত কিন্তু যে সেনা ওখানকার যে জঙ্গি ঘাঁটিগুলো ছিল পাকিস্তানের, সেগুলোকে কিন্তু ধ্বংস করে দিয়েছিল। কিন্তু তার পরবর্তীতে পাকিস্তানের ওপর কিন্তু আমরা অ্যাটাক করিনি, আমরা অ্যাটাক করেছিলাম জঙ্গিদের ওপর। কিন্তু পাকিস্তান কী করলো, পরবর্তীতে ড্রোনের মাধ্যমে কিন্তু হামলা করলো, তা আবার দিল্লি পর্যন্ত কিন্তু তার ড্রোন কিন্তু আসতে দেখা গেছে, যার জন্য কিন্তু ভারত সরকার খুব ভালো একটা কদম নিয়েছে। যেটা কিন্তু আমরা জানি ইন্ডিয়ান নেভি, ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান এয়ারফোর্স তিন বাহিনীর যেটা তাদেরকে কিন্তু পূর্ণ স্বাধীনতা দিয়ে দিয়েছে। তারা যা খুশি যখন খুশি যে কোনো টাইমে যেখানে খুশি তারা কিন্তু আক্রমণ করতে পারে। তো এই যে অপারেশনটা চলছে আমাদের ডিফেন্সের মাধ্যমে, সেটা হচ্ছে অপারেশন সিন্দুর। এই অপারেশন সিন্দুরের মাধ্যমে কিন্তু আমাদের ভারতের যে ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান নেভি, ইন্ডিয়ান এয়ারফোর্স তারা সকলে কিন্তু খুবই প্রখর কিন্তু ব্যবস্থা নিয়েছে, যার ফলে কিন্তু পাকিস্তান সম্পূর্ণভাবে কিন্তু ডিস্ট্রয় হতে আমরা দেখতে পাচ্ছি। পাকিস্তানে কিন্তু প্রতি রাত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু তোমাদের দিওয়ালি চলছে, ঠিক আছে? প্রতি রাত্রে কিন্তু এখানে দিওয়ালির বোম ফাটে, সেটা আমরা দেখতেই পাচ্ছি। এই যে অপারেশন রয়েছে অপারেশন সিন্দুর, এখান থেকে কিন্তু তোমাদের এক্সামে কিন্তু অবশ্যই জিজ্ঞাসা করা হবে। এর আগের ক্লাসে কিন্তু আমরা আলোচনা করেছিলাম এই সম্পর্কে, অবশ্যই তোমরা সকলে একটু দেখে নেবে। এবং আমরা এর সাথেও জানি কিন্তু যে এর যে ঘটনা ঘটেছিল আমাদের ভারত, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ভারত কিন্তু অনেক ব্যবস্থা গ্রহণ করেছে। তার মধ্যে কিন্তু ছিল যেটা কিন্তু সিন্ধু জল চুক্তি ক্যান্সেল করে দিয়েছিল 1960-এর। এর পরবর্তীতে পাকিস্তান তারা আবার ওই সিমলা চুক্তি যেটা কিন্তু তারা ক্যান্সেল করে দেয় এবং ভারতের সাথে সমস্ত ধরনের ট্রেড কিন্তু বন্ধ করে দেয়, সমস্ত বর্ডার কিন্তু সিজ করে দেয়। এমনকি কিন্তু আমাদের ভারত এবং পাকিস্তানের মধ্যে সবচেয়ে বেশি কিন্তু তোমাদের সীমারেখা রয়েছে কোন রাজ্যে, পরীক্ষায় ডাইরেক্ট আসবে, যেটা কিন্তু রাজস্থানে। রাজস্থান কিন্তু কভার করে 1037 কিলোমিটারের কাছাকাছি বর্ডার লাইন, যেটা কিন্তু ইন্ডিয়া পাকিস্তানের কাছাকাছি বর্ডারটা শেয়ার করে থাকে। এর সাথে সাথে পাঞ্জাবও কিন্তু ভালো মাত্রায় কিন্তু বর্ডার শেয়ার করে থাকে। সুতরাং এই দুটো কিন্তু আমাদের রাজ্য কিন্তু একদম হাই সেন্সিটিভ জোনের মধ্যে কিন্তু চলছে, যেখানে কিন্তু বর্ডার সিকিউরিটি ফোর্সকে সেখানে কিন্তু একদম শুট অ্যান্ড সাইটের অর্ডারও কিন্তু দেওয়া রয়েছে। এবং এখানে কিন্তু তোমাদের রাত্রি পর থেকে সমস্ত লাইট কিন্তু অফ হয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে, যেটা আমরা দেখতেও পাচ্ছি। এবং এই নির্লজ্জ যে পাকিস্তান রয়েছে, তাদের কাছে পয়সা নেই। তারা কি করছে, ইন্টারন্যাশনাল যে আমাদের মনিটারি ফান্ড রয়েছে IMF, তার কাছে গিয়েছে ঋণ নিতে। ওয়ার্ল্ড ব্যাংকের কাছে সাহায্য চাইছে, ওয়ার্ল্ড ব্যাংক তো সাহায্য করবে নাই বলে দিয়েছে। তার ফলে তারা গিয়েছে IMF-এর কাছে, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের কাছে। তারা কিন্তু ঋণ দিতে স্বাক্ষর করেছে, সম্মতি দিয়েছে পাকিস্তানকে, ঠিক আছে? তো যাই হোক, তারা কিন্তু ঋণ নিয়ে শেষ পর্যন্ত যুদ্ধ করবে নাকি সেই যুদ্ধের যে ক্ষত সেটা নিরাময় সাহায্য করবে সেই টাকা, এখন সেটা তাদের উপর নির্ভর করবে, ঠিক আছে? তা সেই নিয়ে যদি তারা আবার যুদ্ধ করতে আসে, সেই নিরাময় করার জন্য সেই ঔষধ কেনার টাকা পর্যন্ত তারা পাবে না। কারণ ইতিমধ্যে ভারত কিন্তু ঔষধ থেকে শুরু করে সমস্ত গুরুত্বপূর্ণ যে সমস্ত ট্রেডগুলো ভারত কিন্তু বন্ধ করে দিয়েছে পাকিস্তানের সাথে। এবং পাকিস্তানের যে এয়ার ডিফেন্স যে সিস্টেম রয়েছে সেটা কিন্তু অলরেডি কিন্তু ভারত কিন্তু সেটা ধ্বংস করে দিয়েছে। এবং পাকিস্তানের সিয়ালকোট, ইসলামাবাদ, করাচি, এই সমস্ত বন্ধ যে এলাকাগুলো রয়েছে সেখানকার কিন্তু গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো, সেগুলোতে অলরেডি কিন্তু আমরা প্রতি রাত্রেই দেখতে পাচ্ছি সেখানে দিওয়ালি করানো হচ্ছে ভারতের পক্ষ থেকে। সুতরাং পাকিস্তানকে অবশ্যই যুদ্ধবিরতির দিকে আসতে হবে, ওকে হার মানতেই হবে। সুতরাং আমরা দেখে নেব ভারত কতটা এখনও পর্যন্ত শক্তিশালী রয়েছে, আমাদের ভারতের হাতে কোন কোন ব্রহ্মাস্ত্রগুলো রয়েছে, কোন কোন মিসাইলগুলো রয়েছে, যেগুলো ক্ষেপণাস্ত্র, যেগুলো কিন্তু আমরা দেখব। এবং তার সাথে এটাও দেখব কিন্তু ভারত পাকিস্তানের যে এই বর্তমান সিচুয়েশনের মধ্যে দিয়ে ভারত অপারেশন সিন্দুরের মাধ্যমে কোন কোন জিনিসগুলোকে এখনও পর্যন্ত অ্যাপ্লাই করেছে সেগুলো সম্পর্কে আমরা একটু দেখে নেব। তো এখানে আমাদের দেখতে পাচ্ছি মিসাইল কি। মিসাইল হলো এক ধরনের ক্ষেপণাস্ত্র, যেটা কিন্তু এক ধরনের স্বচালিত অস্ত্র, যা উচ্চ গতিতে অত্যন্ত নির্ভুলতার সাথে প্রচলিত বিস্ফোরক, রাসায়নিক এবং জৈবিক অস্ত্র এবং পারমাণবিক ওভারহেড সহ বিভিন্ন ধরনের পেলোড এগুলো কিন্তু বহন করতে সক্ষম। সেটাকে আমরা বলে থাকি এক কথায় মিসাইল। ভারতের যে সমস্ত ক্ষেপণাস্ত্রগুলো রয়েছে, মিসাইলগুলো রয়েছে, তার বিভিন্ন প্রকারভেদ রয়েছে। আমরা প্রথমে দেখতে পাচ্ছি সারফেস টু এয়ার মিসাইল, যেটা কিন্তু একদম সারফেস থেকে এয়ারের দিকে যায়, যেটা হচ্ছে আমাদের বিমান বা অন্যান্য মিসাইলকে ধ্বংস করার জন্য ভূমি থেকে নিক্ষেপ করা এই ধরনের মিসাইলকে বলা হচ্ছে সারফেস টু এয়ার মিসাইল, যেটা কিন্তু আমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছি, ঠিক আছে? একদম আমাদের ভূমি থেকে আকাশে কিন্তু নিক্ষেপ করার যে মিসাইল, সেটাই হচ্ছে সারফেস টু এয়ার। পরবর্তী আমরা যেটা দেখছি ত্রিশূল।
এর মধ্যে যেটা পড়ছে সেটা হচ্ছে ত্রিশূল। ত্রিশূল হলো স্বল্প পাল্লার, দ্রুত প্রতিক্রিয়াশীল এবং আবহাওয়া যেরকমই থাকুক না কেন এটা চালিত ক্ষেপণাস্ত্র, যা নিম্ন স্তরের আক্রমণ মোকাবেলা করার জন্য ডিজাইন করা হয়েছে, সেটাই হলো ত্রিশূল। ব্যারাক 8 হলো একটি দীর্ঘ পাল্লা দ্বিমুখী বিশিষ্ট একটা ডেটা লিঙ্ক। 360 ডিগ্রি কভারেজ করতে পারে এই ব্যারাক 8। সক্রিয় র্যাডার সিকার মিসাইল, যেটা কিন্তু স্যাচুরেশন আক্রমণের সময় একই সাথে লক্ষ্যবস্তুকে আঘাত করতে সক্ষম। এটি ইসরায়েলের যে অ্যারোস্পেস ইন্ডাস্ট্রি এবং ডিআরডিওর মাধ্যমে কিন্তু এটা তৈরি করা হয়েছে। পরীক্ষায় ডাইরেক্ট জিজ্ঞাসা করা হয়েছে অলরেডি, যেটা কিন্তু ইসরায়েলের অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ এবং ডিআরডিও ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের মাধ্যমে এটা তৈরি করা হয়েছে এটাকে, যেটা হচ্ছে ব্যারাক 8। ঠিক আছে, পরবর্তী আমরা দেখছি আকাশ ক্ষেপণাস্ত্র। আকাশ কিন্তু অলরেডি আমরা কিন্তু এটা ব্যবহার করেছি এই সিচুয়েশনে। মাঝারি পাল্লার একাধিক ওভারহেড বহনে সক্ষম, উচ্চ শক্তির কঠিন যে প্রোপেল্যান্ট এবং রামজেট রকেট প্রোপালশন সিস্টেম। তো এটা হচ্ছে আকাশ ক্ষেপণাস্ত্র। পরবর্তী আমরা দেখছি যে পরবর্তী ভাগে আমরা দেখতে পাচ্ছি সারফেস টু সারফেস নিক্ষেপ যে ক্ষেপণাস্ত্র রয়েছে, যেটা কিন্তু ভূমি বা সমুদ্র থেকে ভূমিতে বা সমুদ্রে লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য একদম নিক্ষেপ করতে পারে, সেটা কিন্তু একদম সক্ষম মিসাইল। তো এর মধ্যে যে সমস্ত আমাদের ক্ষেপণাস্ত্রগুলো পড়ছে তার প্রথমে আমরা দেখতে পাচ্ছি পৃথিবী। এটি ছিল একটি তরল জ্বালানি ব্যবহার করে তৈরি ভারতের প্রথম একক পর্যায়ে ভূমি থেকে ভূমি ক্ষেপণাস্ত্র, সারফেস টু সারফেস যে মিসাইল, যেটা কিন্তু পৃথিবী, এবং এটি IGMDP এর অধীনে প্রথম দেশীয়ভাবে নির্মিত যেটা ব্যালিস্টিক একদম ক্ষেপণাস্ত্র। পরবর্তী আমরা যেটা দেখছি অগ্নির অনেকগুলো ভাগ রয়েছে। অগ্নি 1 যেটা কিন্তু মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল রয়েছে। অগ্নি মিসাইলের ছবি তোমরা এখানে পিকচারে দেখতেই পাচ্ছ। অগ্নি 2 যেটা কিন্তু ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল। অগ্নি 3 যেটা কিন্তু দুটো লেয়ার কিন্তু রয়েছে, দুটো লেয়ার বা দুটো স্তরের IRBM দ্বারা তৈরি। এটা প্রস্তুতকারক যে সংস্থা, যেটা হচ্ছে ভারতের ডায়নামিক্স লিমিটেড। ইন্ডিয়ার যে ডায়নামিক্স লিমিটেড সেটা কিন্তু প্রস্তুতকারক সংস্থা রয়েছে এই অগ্নি 3। পরবর্তী আমরা দেখছি অগ্নিরই এর একটা পার্ট, যেটা কিন্তু অগ্নি 5। এটা হচ্ছে 3 স্তর বিশিষ্ট একটা কঠিন জ্বালানি চালিত এবং দেশীয় আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যেটাকে আমরা ICBM বলে থাকি। এবং পরবর্তী আমরা দেখতে পাচ্ছি প্রহার যেটা রয়েছে, এটা কিন্তু ডিআরডিওর দ্বারা তৈরি একটি কঠিন জ্বালানি চালিত রোড মোবাইল যে কৌশলগত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। তো এই সমস্তগুলো ছিল আমাদের কিন্তু সারফেস টু সারফেস যে মিসাইলগুলোর মধ্যে, ঠিক আছে, ভাগ। পরবর্তী রয়েছে এয়ার টু এয়ার নিক্ষেপ যে যোগ্য ক্ষেপণাস্ত্র, যেটা কিন্তু এয়ার থেকে এয়ারে, বায়ু থেকে বায়ুতে। এবং এটা আসার আগে আমরা একটু বলে রাখি তোমাদের সকলকে, আমরা জানি যে NTPC এক্সাম কিন্তু তোমাদের সামনেই জুন মাসে কিন্তু হতে চলেছে গ্র্যাজুয়েট লেভেলের এক্সাম, তারপর আন্ডার গ্র্যাজুয়েট। এবং আমরা এটাও জানি যে SSC তার ক্যালেন্ডার রিলিজ করেছে, তার সমস্ত এক্সাম কিন্তু শুরু হতে যাচ্ছে জুলাই মাসের পর থেকে। জুলাই মাস থেকেই কিন্তু এক্সাম শুরু হয়ে যাচ্ছে SSC এক্সাম। সুতরাং NTPC এক্সাম তোমাদের জুন মাসেই হবে, এটা একদম কনফার্ম। তারপরে যদি হতে যায় তাহলে কিন্তু 2025 পার হয়ে যাবে, কারণ পরপর ব্যাক টু ব্যাক তোমাদের SSCর এক্সামগুলো রয়েছে। এবার আমরা বলে রাখি যে আমাদের NTPC যে এক্সাম রয়েছে তার কিন্তু লাস্ট এক্সাম হয়েছিল 2020-21-এর। এখানে কিন্তু 133টা শিফটে এক্সামটা হয়েছিল গ্র্যাজুয়েট আন্ডার গ্র্যাজুয়েট বোথ ক্যান্ডিডেটের। এবং এখানে কিন্তু যে কোশ্চেনগুলো, সেই সমস্ত প্রশ্ন জিকে কোশ্চেনগুলো তোমাদের এখানে কিন্তু রাখা রয়েছে, যেগুলো তোমরা PDF এখানে দেখতেই পাচ্ছ। 133টা শিফটের সলিউশন পুরো বাংলা ভাষাতে প্রিন্টেবল ফরম্যাটে। এখানে তোমরা দুটো PDF-এ তোমরা এই সম্পূর্ণ যে 5000 প্লাস কিন্তু এখানে কোশ্চেন সংখ্যা রয়েছে পুরোটা তোমরা এখানে পেয়ে যাবে। এবং এই দুটো PDF কিন্তু 300 প্লাস পেজ কিন্তু সংখ্যা হয়ে যাবে, ঠিক আছে। তোমাদের যাদের প্রয়োজন আছে তোমরা ডেসক্রিপশন বক্সে একটা নাম্বার পাবে, নাম্বারটা এখানে রয়েছে, এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে, হোয়াটসঅ্যাপ নাম্বার, লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এবং এই যে PDFটা রয়েছে, এই PDF-এর প্রাইস রয়েছে শুধুমাত্র 99 পে করে তোমরা কমপ্লিট NTPC PYQ জিকে এগুলো পেয়ে যাবে। আর এখান থেকেই কিন্তু আমাদের 2024-এ হয়ে যাওয়া RPF SI বলো, কনস্টেবল বলো, ALP টেকনিশিয়ান সমস্ত এক্সামে কম বেশি কিন্তু কমন এসেছে এই NTPC প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে। এবং এই যে কোশ্চেনগুলো রয়েছে অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেল, যেখানে আমরা ক্লাসটা দেখছি, সেখানে কিন্তু আমরা এর 31টা শিফটের সলিউশন পাবো এবং বাদবাকি শিফটগুলো তোমরা AIR একাডেমিতে পেয়ে যাবে। এবং আমরা সকলেই জানি আমাদের যে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে সেটা কিন্তু RRB সমস্ত এক্সামে আমরা দেখে এসেছি 2024-এ যে সমস্ত এক্সাম হয়েছে রেলের এক্সামগুলো, সমস্ত এক্সামে কিন্তু কম বেশি কিন্তু তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু এসেছে, প্রচুর মাত্রায় কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এসেছে। তার কারণ
এই যে সম্প্রতি আরপিএফ কনস্টেবলের এক্সাম হয়েছে সেখানে 500-র কাছাকাছি কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন এসেছে। আর কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আমাদের থেকে 80% প্রায় কমন পেয়ে গেছে অলরেডি এসএসসি এবং রেলের সমস্ত এক্সামে। সুতরাং তোমরা যদি কমন পেতে চাও এবং 2024-এর যে কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের কমপ্লিট করতে হবে তার সাথে 2025-এ করতে হবে। এখানে যেটা রয়েছে এটা হচ্ছে জিস্ট 2024-এর, যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, যেটা 50টা পেজের মধ্যে রয়েছে এবং এর সাথে পাবে সেটা হচ্ছে প্রতি মাসের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত 100টা টপ 100 যে কারেন্ট অ্যাফেয়ার্সের নোট, যেটা কিন্তু 1200 টোটাল পেয়ে যাবে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত, এবং পাবে তার সাথে এই 50টা পেজের জিস্ট, যেটা কিন্তু লাস্ট টাইম রিভিশনের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এবং এই কমপ্লিট যে পিডিএফটা তোমরা পেয়ে যাবে ₹80, 80 টাকায় কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ 2024-এর কমপ্লিট কারেন্ট অ্যাফেয়ার্স। আর এখান থেকে কিন্তু ম্যাক্সিমাম কমন আসবে। এবং 2025-এর কারেন্ট অ্যাফেয়ার্সের যদি কথা বলি, এখানে কিন্তু প্রচুর মাত্রায় কমন আসবে, কারণ ওটা যেহেতু আমাদের 80% মোটামুটি কমন চলে এসেছে, 80%-এর উপরই এসেছে। এবং আমরা যদি 2025-এর বলি, 2025-এ আমরা এমনভাবে ডিজাইন করেছি এই কারেন্ট অ্যাফেয়ার্সকে, এখানে কিন্তু তোমাদের মানে একদম কমন আসার সম্ভাবনা প্রায় 90%-এর উপরে আছে, কোনো ক্ষেত্রে 100%-ও কাছাকাছি যেতে পারে। ঠিক আছে, তার কারণ কি? তার কারণ হচ্ছে এখানে কিন্তু তোমাদের নাম্বার অফ কোশ্চেন আছে 450-র কাছাকাছি। এত কোশ্চেন কেন? এত কোশ্চেন কোনোভাবেই নয়, এগুলো ওয়ান লাইনের ফরম্যাটে আছে, কোনো সমস্যা নেই। 30 থেকে 32টা পেজের মধ্যে কভার করা রয়েছে প্রতি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স। এখানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ 3 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা প্রতি মাসের 30 থেকে 32টা পেজের মধ্যে পেয়ে যাবে। 450-র কাছাকাছি তোমরা কিন্তু নাম্বার অফ কোশ্চেনগুলো পাবে। তার কারণ এত বেশি সংখ্যক কোশ্চেন এসএসসি যে সিবিটি আমাদের টিয়ার 1, টিয়ার 2, রেলওয়ে সিবিটি 1, সিবিটি 2, আমাদের রাজ্যের এক্সাম ডব্লিউবিসিএস, ডব্লিউবিপিএসসি ক্লার্কশিপ বলো বা মিসলেনিয়াস বা ডব্লিউইপি কনস্টেবল বা কলকাতা পুলিশ কনস্টেবল এসআই, সমস্ত এক্সামের জন্য কিন্তু এই কমপ্লিট কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের ইবুকটা রেডি করা আছে, যেটা 2025-এর জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত কভার করা হবে। ঠিক আছে, এবং এখানে তোমরা যেটা আমাদের কাছে বর্তমানে উপলব্ধ রয়েছে যেটা হচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই 3 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু অ্যাভেলেবেল আছে। এপ্রিলটা খুব তাড়াতাড়ি অ্যাভেলেবেল হবে এবং এই 3 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা কিন্তু 55 টাকা দিয়ে পেয়ে যাবে। 55 টাকা পে করে কমপ্লিট যে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত 2025-এর কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা পেয়ে যাবে। এবং জীবনবিজ্ঞান অর্থাৎ বায়োলজি যে সমস্ত প্রশ্নগুলো আমাদের লাস্ট 10 বছরের রেলের এক্সামে আসা কোশ্চেন, সেই সমস্ত প্রশ্নগুলোকে চ্যাপ্টার ওয়াইজ আমরা কিন্তু রেডি করেছি। এর সাথে কিন্তু এসএসসিরও কিছু পার্টিকুলার এক্সাম রয়েছে যেখানকার প্রশ্ন বায়োলজির প্রশ্নগুলো এখানে রয়েছে। চ্যাপ্টার ওয়াইজ সমস্ত কোশ্চেনগুলো এখানে 1250+ এখানে নাম্বার অফ কোশ্চেন রয়েছে। পেজ সংখ্যার কথা যদি বলি তাহলে কিন্তু এখানে 70টার মতো পেজ সংখ্যা হয়ে যাচ্ছে, যেটা কিন্তু তোমাদের সমস্ত প্রশ্নগুলোকে চ্যাপ্টার ওয়াইজ এখানে রাখা রয়েছে। অবশ্যই প্রিন্টেবল ফরম্যাট রয়েছে, 70টা পেজে রাখা আছে। প্রাইস কত আছে? শুধুমাত্র 60 টাকা দিয়ে তোমরা কমপ্লিট পেয়ে যাবে বায়োলজি কোশ্চেন। এগুলো সবই কিন্তু প্রিভিয়াস ইয়ার্সে আসা কোশ্চেন, রেলওয়ে লাস্ট 10 বছরের। ঠিক আছে, কোনোভাবে এটা কিন্তু বাদ দিতে পারবে না। যে সমস্ত এক্সামে তোমাদের সায়েন্সের পোর্শন আছে রেলের, যেমন এএলপি টেকনিশিয়ানেও আছে এবং তার সাথে সাথে জেই তো সম্ভবত আছে, এবং আছে আমাদের যেটা লেভেল 1 গ্রুপ ডি এক্সামে। তার সাথে আমাদের এনটিপিসি তো অনেক সায়েন্সের কোশ্চেন থাকে, সেটাও তোমরা দেখতে পারো। যার দরকার আছে প্রয়োজনে তোমরা এই নাম্বারে যোগাযোগ করবে, ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে। এবং আরপিএফ এসআই 2024-এর যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন হয়েছে সম্প্রতি 2024-এ, সমস্ত প্রশ্নগুলোকে চ্যাপ্টার ওয়াইজ রাখা রয়েছে, যেমন বই অ্যান্ড অথর রয়েছে, পুরস্কার সম্মানগুলো রয়েছে, এভাবে আর্ট অ্যান্ড কালচার, আমাদের জিওগ্রাফি, আমাদের ভূগোল, ইতিহাস, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান। ঠিক আছে, এইভাবে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্র্যাটেজিকে, এই সমস্ত কোশ্চেনগুলো রাখা আছে, তা আবার এরকম চ্যাপ্টার ওয়াইজ হবে। ঠিক আছে, সাবজেক্ট ওয়াইজ। তো অবশ্যই এখানে 55টা পেজের মধ্যে কভার করা রয়েছে আরপিএফ এসআই 2024-এ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, জিকে কোশ্চেন। অবশ্যই তোমাদের যাদের প্রয়োজন আছে তোমরা 35 টাকা দিয়ে কমপ্লিট 2024-এর আরপিএফ এসআইতে আসা জিকে কোশ্চেন দেখতে পারো। অবশ্যই তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে, সেখানে সমস্ত আপডেট সবার আগে পেয়ে যাবে এবং এই নাম্বারে যোগাযোগ করে নেবে যে কোনো পিডিএফের জন্য। আর আমাদের কাছে যে সমস্ত পিডিএফ অ্যাভেলেবেল আছে সেগুলো সবই কিন্তু সব প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেন। ঠিক আছে, কোনোটাই আমাদের নিজের বানানো নয় এবং কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আমাদের নিজের তৈরি, যেটা কিন্তু অবশ্যই আমরা 100%-এর কাছাকাছি, অর্থাৎ 80% 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্সে আমরা কমন দিয়ে এসেছি। আমাদের টার্গেট আছে 2025-এর যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রেডি করা হচ্ছে সেখানে 90%-এর ওপর কিন্তু কমন দেওয়ার আমাদের টার্গেট রয়েছে। সুতরাং সেইভাবেই রেডি করা হচ্ছে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স। কোনো টেনশন নেই, তোমাদের যাদের যেটা প্রয়োজন আছে তোমরা নম্বরে যোগাযোগ করে নেবে। এবং এসএসসি জিডি 2026-এর যে ক্যালেন্ডার আমরা দেখেছি, 25-26-এর ক্যালেন্ডারে কিন্তু এসএসসি জিডির কথাও রয়েছে। তোমাদেরও এক্সাম কিন্তু হওয়ার সম্ভাবনাই রয়েছে, যেটা কিন্তু জানুয়ারি 2026-এ। ঠিক আছে, তো যাদের কিন্তু প্রয়োজন আছে 2024-এ পিওয়াইকিউ জিকে, তাড়াতাড়ি এটা কমপ্লিট করে নাও। 2025-এরটা তোমাদের সাবজেক্ট ওয়াইজ রেডি হচ্ছে, খুব তাড়াতাড়ি অ্যাভেলেবেল হবে। সুতরাং আমরা যে টপিকে ছিলাম যেটা হচ্ছে এয়ার টু এয়ার নিক্ষেপকারী যে ক্ষেপণাস্ত্রগুলো ছিল, অর্থাৎ বায়ু থেকে বায়ুতে ক্ষেপণাস্ত্র ছিল সেগুলো, এটি হলো এমন অস্ত্র বা যা আকাশের যে যুদ্ধে শত্রু বিমানকে লক্ষ্য করে ধ্বংস করার জন্য তৈরি করা হয়েছে, যা যুদ্ধ বিমানের আক্রমণাত্মক ক্ষমতাকে বৃদ্ধি করে। তো
তো এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মিসাইলের মধ্যেই পড়ছে, যেটা কিন্তু এয়ার টু এয়ার আমাদের ক্ষেপণাস্ত্র। তার মধ্যে আমরা দেখতেই পাচ্ছি, ছবি আমরা এখানেই দেখতে পাচ্ছি। এবং এর মধ্যে যে ক্ষেপণাস্ত্রগুলো পড়ছে মাইকা, এটি একটি অগ্নি বিধ্বংসী স্বল্প ও মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র, যা MBDA ফ্রান্স দ্বারা নির্মিত। কোনটা কে তৈরি করেছে পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়। এয়ার টু এয়ার মিসাইলের উদাহরণ কি, নিচের চারটের মধ্যে কোনটা? অবশ্যই এই ধরনের প্রশ্ন কিন্তু বারবার আসে, ঠিক আছে, স্কিপ কেউ করবে না। পরবর্তী আমরা দেখতে পাচ্ছি অস্ট্রা। অস্ট্রা যেটা রয়েছে এটা কিন্তু মিসাইল, উড়িষ্যার উপকূলে প্রথম দেশীয়ভাবে তৈরি আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র, যা সফলভাবে কিন্তু পরীক্ষা করা হয়েছে। এটি বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল প্রযুক্তিতে এটা তৈরি করা হয়েছে এবং এই প্রযুক্তিতেই কিন্তু এটা কাজ করে থাকে। উৎক্ষেপণ এটা করা হয়েছে, যেটা কিন্তু সুখোই 30 MKI থেকে কিন্তু এটা উৎক্ষেপণ করা হয়েছিল। আর আমরা জানি যে এটা কিন্তু অবশ্যই এখনও পর্যন্ত কাজ করছে সুখোই 30 MKI যে আমাদের এয়ারক্রাফট, এবং গতিগত ঘন্টায় 5555 কিলোমিটারের বেশি এর কিন্তু গতি রয়েছে, যেটা কিন্তু 4.5 মাচ, ঠিক আছে। পরবর্তী আমরা দেখছি এর পাল্লাগত, যেটা কিন্তু 70 কিলোমিটারের কিন্তু বেশি কিন্তু এর ক্ষমতা রয়েছে। পরবর্তী আমরা যে মিসাইল দেখছি সেটা হচ্ছে নোভেটর K100। এটা হচ্ছে এর পাল্লা হচ্ছে 300 থেকে 400 কিলোমিটারের মোটামুটি, এবং এর গতিটা কত? গতি হচ্ছে 3.3 ম্যাচ, ঠিক আছে, ম্যাক। এবং এটা কিন্তু ভারত এবং রাশিয়ার মাধ্যমে কিন্তু তৈরি করা হয়েছে নোভেটর K100 ঠিক আছে। পরবর্তী আমরা দেখছি প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ডিফেন্স মিসাইল। এটি হচ্ছে একটা অ্যান্টি ব্যালিস্টিক প্রজেক্টাইল, যা আগত শত্রু ক্ষেপণাস্ত্র বা হুমকিতে আটকাতে এবং ধ্বংস করতে ব্যবহার করা হয়। সম্ভাব্য ক্ষেপণাস্ত্র আক্রমণ থেকে রক্ষা করে এটা আমাদের, যেটা হচ্ছে ডিফেন্স মিসাইল। আমাদের যে সমস্ত মিসাইলগুলো ছিল সেইগুলি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ মিসাইল কিন্তু এগুলো, আর এগুলো কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করা হবে। কিন্তু পাকিস্তান, আশা করছি যে কটা অ্যাপ্লাই করা হচ্ছে পাকিস্তানের ওপর না, ওতেই পাকিস্তান পুরো হামসেন খেয়ে যাচ্ছে একদম, ঠিক আছে। অবস্থা প্রচণ্ড খারাপের দিকে চলে গেছে পাকিস্তানে কিন্তু স্টক মার্কেট থেকে শুরু করে অর্থনীতি একদম দুর্বলে চলে গেছে, ঠিক আছে। শেষ পর্যন্ত স্টক মার্কেট, শেয়ার মার্কেটে তোমাদের এত ক্ষয়ক্ষতি হয়ে গেছে, শেষ পর্যন্ত তারা ট্রেড ক্লোজ করতে বাধ্য হয়েছিল, ঠিক আছে। তো যাই হোক, পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ, তার জন্য কিন্তু ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড থেকে তাকে ঋণ নিতে হচ্ছে। এমনকি তারা যে সমস্ত প্রতিবেশী দেশ রয়েছে তাদের থেকেও কিন্তু সাহায্য কোনো রকমভাবে তারা পাচ্ছে না, চারিদিক থেকে কিন্তু বঞ্চিত হয়ে যাচ্ছে পাকিস্তান। আর ভারত কিন্তু খুব ভালো কিন্তু ব্যবহার করেছিল এতদিন ধরে পাকিস্তানের সাথে, কিন্তু এখন আমার মনে হয় না এর পরবর্তীতে ভারত সেরকম কোনো যোগসূত্র রাখবে পাকিস্তানের সাথে। পরবর্তী যে আমরা প্রশ্ন দেখছি পৃথিবী এয়ার ডিফেন্স যেটা রয়েছে, এটি একটি এক্সো অ্যাটমসফিয়ারিক অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল। এর সর্বোচ্চ উচ্চতা 80 কিলোমিটার এবং গতি 5 ম্যাক, ঠিক আছে। অ্যাডভান্স এয়ার সিস্টেম ডিফেন্স যেটা কিন্তু রয়েছে, এটি একটি অ্যাটমসফিয়ারিক অ্যান্টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং এটিকে অস্ট্রিন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইন্টারসেপ্টরও বলা হয়ে থাকে। পরবর্তী আমরা দেখছি ক্রুজ ক্ষেপণাস্ত্র, ক্রুজ মিসাইল, গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এটা আমরা অনেকবার ব্যবহার করেছি, ঠিক আছে। এটি হলো উন্নত এবং নির্ভুলভাবে নিক্ষেপযোগ্য প্রজেক্টাইল, যা স্থল বা নৌ লক্ষ্য বস্তুতে দূরপাল্লার আক্রমণের জন্য ডিজাইন করা হয়েছে, যা শত্রুর প্রতিরক্ষা এড়িয়ে যাওয়ার ক্ষমতাও কিন্তু এর রয়েছে, ঠিক আছে। তো এর নামই হচ্ছে ক্রুজ ক্ষেপণাস্ত্র। পরবর্তী আমরা দেখছি ব্রাহ্মোস। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। এটি একটা সুপারসনিক ক্রুজ মিসাইল, যেটা স্থল, সমুদ্র এবং আকাশ থেকে উৎক্ষেপণ করা হয়ে থাকে, এবং এর পাল্লা রয়েছে যেটা কিন্তু 290 কিলোমিটার পর্যন্ত এর কিন্তু পাল্লা টোটাল, এবং এর গতি রয়েছে 2.8 ম্যাক। এটি যৌথভাবে ডিআরডিও ভারতের এবং এনপিওএম যেটা রাশিয়ার দ্বারা কিন্তু তৈরি করা হয়েছে দুজনের মাধ্যমে, ব্রাহ্মোস, ঠিক আছে। পরবর্তী দেখেছি আমরা ব্রাহ্মোস 2, যেটা কিন্তু এটি একটি সুপারসনিক ক্রুজ মিসাইল ব্রাহ্মোস, অর্থাৎ ব্রহ্মপুত্র এবং মস্কো, যেটা কিন্তু আমাদের রয়েছে হাইপারসনিক ক্রুজ মিসাইল কিন্তু এটা, ঠিক আছে। হাইপারসনিক ক্রুজ মিসাইল পরীক্ষায় এই রকমই টার্ম কিন্তু থাকবে অপশানে, ঠিক আছে। যা রাশিয়ার যে এনপিও যে মাসিনো স্ট্রোনিনিয়া এবং ভারতের প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থার মাধ্যমে যৌথভাবে এটা কিন্তু বিকাশাধীন, ঠিক আছে। পরবর্তী আমরা যেটা দেখছি সেটা হচ্ছে নির্ভয়, যেটা কিন্তু রয়েছে, এটি একটি সুপারসনিক ক্রুজ মিসাইল, যেটা কিন্তু রয়েছে সাবসনিক ক্রুজ মিসাইল, ঠিক আছে। সাবসনিক ক্রুজ মিসাইল, এটি ভারতের প্রথম দেশীয়ভাবে ডিজাইন করা এবং উন্নত। এটি একটি দীর্ঘ পাল্লার সুপারসনিক ক্রুজ মিসাইল, যেটা কি সাবসনিক ক্রুজ মিসাইল, যা 1000 কিলোমিটারের বেশি পাল্লার এবং 300 কেজি পর্যন্ত এর যে ওয়ার হেড বহন করতে কিন্তু সক্ষম, ঠিক আছে। এটি তৈরি করেছে
প্রতিরক্ষা গবেষণা এবং উন্নয়ন সংস্থা অর্থাৎ ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। গুরুত্বপূর্ণ মিসাইল। এরপরে আমরা দেখছি যেটা সাবমেরিন থেকে নিক্ষেপযোগ্য যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, সাবমেরিন লঞ্চড ব্যালিস্টিক মিসাইল, যেটা হচ্ছে SLMM বিএমস, যেটা হলো দূরপাল্লার গোপন এবং কৌশলগত অগ্নিশক্তির জন্য সাবমেরিন থেকে নিক্ষেপ করা পারমাণবিক বা প্রচলিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ফার্স্টেই আমরা দেখছি সাগরিকা K-15। এটা হলো স্বল্প পাল্লার সাবমেরিন থেকে উৎক্ষেপিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ডিজাইনার কি? প্রতিরক্ষা উন্নয়ন গবেষণা ও সংস্থা, ডিজাইনার, এবং DRDO, এবং প্রস্তুতকারককে ভারত ডাইনামিক্স লিমিটেড। ওকে, পরবর্তী আমরা দেখছি সরিয়া। এটি একটি সাগরিকা K-15 এর একটি রূপ। সাগরিকা K-15 এরই একটি রূপ হচ্ছে সরিয়া। ঠিক আছে, পরবর্তী দেখছি অরিহান্ত, যেটা কিন্তু রয়েছে পারমাণবিক শক্তি চালিত যে ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন। এটা একটা সাবমেরিন যেটা কিন্তু রয়েছে অরিহান্ত। ঠিক আছে, পারমাণবিক শক্তি চালিত। পরবর্তী আমরা দেখছি অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল। এটি নির্দেশিত প্রজেক্টাইল যা ট্যাঙ্ক সহ সাজোয়া যে সামরিক যানগুলোকে ধ্বংস করার জন্য ডিজাইন করা হয়েছে, তাদের বর্ম ভেদ করে এবং উল্লেখযোগ্য ক্ষতি কিন্তু করতে সক্ষম। ঠিক আছে, মানে কমপ্লিটভাবে ডিস্ট্রয় করতে সক্ষম অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল। পরবর্তী আমরা দেখছি আমোঘা 1। এর পরিসীমা যেটা রয়েছে 2.8 কিলোমিটার। প্রস্তুতকারক ভারত ডাইনামিক্স লিমিটেড। পরবর্তী আমরা দেখছি নাগ, যেটা কিন্তু রয়েছে তৃতীয় অর্থাৎ থার্ড জেনারেশনের অগ্নি বিধ্বংসী ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, যার পাল্লা রয়েছে 500 মিটার থেকে 4000 মিটার। বিমান পরিচালনার জন্য সেন্সর ফিউশন প্রযুক্তি ব্যবহার করে এটি বর্ম বিধ্বংসী অস্ত্র হিসাবে কিন্তু দেশীয়ভাবে বিকশিত নাগ। ওকে, পরবর্তী আছে হেলিনা, যেটা কিন্তু হেলিকপ্টার লঞ্চ করা নাগ, যেটা কিন্তু অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার ALH যেটাকে আমরা বলে থাকি। এখানে স্থাপিত একটি তৃতীয় প্রজন্মের অর্থাৎ থার্ড জেনারেশনে ফায়ার অ্যান্ড ফরগেট ক্লাস অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল। ওকে, ATGM এর ফুল ফর্ম এটা দেখে রাখবে সিস্টেম। এটার লক্ষ্য হচ্ছে সরাসরি আঘাত মোডের পাশাপাশি টপ অ্যাট্যাক মোড উভয় ক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু উপযুক্ত এবং দুই কিন্তু সক্ষমভাবে আঘাত হানতে পারে এই হেলিনা। ঠিক আছে, পরবর্তী আমরা ইম্পর্টেন্ট ফ্যাক্ট হিসাবে আমরা দেখে নেব গুরুত্বপূর্ণ তথ্য। ইন্টিগ্রেটেড গাইডেড যে মিসাইল ডেভেলপমেন্ট প্রোগ্রাম ছিল ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি প্রোগ্রাম, যা বিস্তৃত পরিসরের ক্ষেপণাস্ত্র গবেষণা ও উন্নয়নের জন্য পরিচালিত হতো। পরবর্তী আমরা দেখছি এটি 1982 সালে শুরু হয়েছিল এবং 2008 সালে সম্পন্ন হয়েছিল এবং ডক্টর কালামের নেতৃত্বে প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা অর্থাৎ DRDO দ্বারা পরিচালিত হয়েছিল। তো এগুলো কিন্তু আমাদের এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে গুরুত্বপূর্ণ ছিল, যেগুলো কোশ্চেনগুলো আমরা কিন্তু দেখে নিলাম। আর এগুলো কিন্তু আগামী রেলওয়ে সহ SSC সমস্ত এক্সামে কিন্তু এই ধরনের প্রশ্ন আমরা দেখতে পাবো। পরবর্তী আমরা দেখছি এই প্রোগ্রামের অধীনে দেশে 5টি ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, যেটা ত্রিশূল, আকাশ, নাগ, পৃথিবী, অগ্নি তৈরি করা হয়েছিল। সবার শেষে আমাদের যে গুরুত্বপূর্ণ ইনফরমেশন, গুরুত্বপূর্ণ জিকে কোশ্চেন, যেগুলো বারবার এক্সামে রিপিট হওয়া। ভারতের মিসাইল ওম্যান বলে থাকি আমরা কাকে? ডক্টর টেসি থমাস এই মিসাইল ওম্যান নামে কিন্তু পরিচিত, এবং মিসাইল ম্যান হিসাবে পরিচিত কে? ডক্টর APJ আব্দুল কালাম। তিনি মিসাইল ম্যান হিসাবে কিন্তু পরিচিত। তো এই সমস্ত গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো ছিল, যেগুলো আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ছিল। এবং সবার শেষেও কিন্তু তোমাদের সকলকে আবারও বলে রাখি, এই যে পাকিস্তান যে সিচুয়েশনের মধ্যে দিয়ে কিন্তু ভারতের সাথে ব্যবহার করে যাচ্ছে, সেটা কিন্তু আর বেশি দিন টিকবে না। ঠিক আছে, ভারত কিন্তু চাইলেই কিন্তু পাকিস্তানকে কিছু দিনের মধ্যে কবজা করে ফেলতে পারে, কারণ পাকিস্তান নিজের দেশের মধ্যেই কিন্তু তার যে দেশদ্রোহী যে ব্যাপারটা, সেটা কিন্তু উঠে আসছে পাকিস্তানের জনগণের মধ্য থেকে। ঠিক আছে, পাকিস্তানের যে একটা বেলুচিস্তানের যারা কিন্তু ছিল, তারা কিন্তু পৃথক হয়ে যাওয়ার চেষ্টা করছে। এমনকি পাকিস্তানের যে কাশ্মীরের যে সমস্ত লোকেরা, তারাও কিন্তু চাইছে যে পাকিস্তানে আর থাকার চেষ্টা করছে না, তারা চায় যে ভারতের সাথে মিলিত হওয়ার। ঠিক আছে, তো অবশ্যই পাকিস্তানকে এই সমস্ত দিক দিয়ে সাবধান হওয়া উচিত যে ভারতের সাথে প্রতিবেশী দেশ, তার সাথে এরকম ব্যবহার করা। ভারত তাকে কিন্তু অনেকবার সুযোগ দিয়েছে। ঠিক আছে, তো সেটা কিন্তু সে নিয়নি। সুতরাং এখনো পর্যন্ত কিন্তু পাকিস্তানের অবস্থা যা অবস্থায় আছে, তার অর্থনৈতিক, তার সামরিক সব দিক দিয়ে কিন্তু তার অবস্থা প্রচণ্ড শোচনীয়। এর আগের যে মিসাইল অ্যাটাকগুলো ছিল, সেটা কিন্তু অবশ্যই দেখে নেবে। করাচি, লাহোর, আমাদের যে সিয়ালকোট ছিল, এমনকি যে ইসলামাবাদ, সমস্ত শহরে যে সমস্ত দিওয়ালিগুলো হয়েছে না ভারতের পক্ষ থেকে, সেগুলো এখন পাকিস্তান দেখে নিক। আমাদের ভারতের যে সমস্ত মিসাইল, তাদেরকে যোগ্য জবাব কিন্তু অলরেডি দিয়েছে। ইন্ডিয়ান নেভির যে INS বিক্রান্ত, ইন্ডিয়ান এয়ারফোর্সের
আমাদের ইন্ডিয়ান আর্মির যে সমস্ত সৈন্যবাহিনী তারা কিন্তু সমস্ত দিক দিয়ে চারিদিক 24 ঘন্টা কিন্তু নজরদারি চালাচ্ছে, ঠিক আছে। বিএসএফও কিন্তু একদম অ্যাক্টিভ আছে এবং সমস্ত বর্ডার এলাকাগুলোতে। এছাড়া আমাদের যে ইন্ডিয়ান এয়ারফোর্সের যে মিরাজ 2000, এমনকি আমাদের যে ফ্রান্স থেকে সম্প্রতি আনা যেটা রয়েছে রাফাইল, সম্প্রতি কিন্তু ভারত সরকার কিন্তু কিনেছিল, তোমরা সকলেই জানো, ঠিক আছে। তো সমস্ত কিছু কিন্তু এখন বর্তমানে অ্যাক্টিভ আছে। এমনকি যে টেরিটোরিয়াল আর্মিকেও কিন্তু অ্যাক্টিভ করা হচ্ছে এই যুদ্ধ পরিস্থিতিতে, ঠিক আছে। তো এই সমস্ত আপডেট তোমাদের সকলকে দিয়ে রাখলাম, এবং তোমাদের যদি কোনো ধরনের কোনো কোশ্চেন থাকে অবশ্যই সেটা তোমরা কমেন্ট সেকশনের মাধ্যমে জানাতে পারো। অবশ্যই জানাবে যে পরবর্তী সিচুয়েশন আর কি পরিস্থিতি হতে পারে পাকিস্তানে, ঠিক আছে, সেটা তোমরা অবশ্যই জানাতে পারো। এবং আগামী যে আমাদের ক্লাসটা থাকবে তোমরা যদি কমেন্ট সেকশনে সেটা জানাও তবেই আসবে। ডিআরডিওর সম্পর্কিত যে সমস্ত এমসিকিউগুলো যেগুলো আমাদের রেলওয়ে, এসএসসি সমস্ত এক্সামে কিন্তু অলরেডি চলে এসেছে, সেই ডিআরডিও মাধ্যমে যে অত্যাধুনিক যে প্রযুক্তির মাধ্যমে যে সমস্ত গুরুত্বপূর্ণ জিনিসগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা অবশ্যই আলোচনা করা হবে পরবর্তীতে। এবং এই রিলেটেড যে সমস্ত এক্সামে আমাদের কোশ্চেনগুলো এসেছে অলরেডি, ঠিক আছে, রেলওয়ের বিগত যে বছরগুলোর প্রশ্নগুলো, তো সমস্ত কোশ্চেনগুলো তোমাদের নিয়ে আসা হবে। যদি তোমরা চাও তাহলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবে যদি তোমাদের প্রশ্ন অ্যান্সারগুলো চাই, ঠিক আছে। তো চলো, আজকে কিন্তু তোমাদের এই ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, যেগুলো কিন্তু এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ধরনের কোশ্চেনগুলো তোমাদের আগামী 1-2 বছর কিন্তু পরপর আসতেই থাকবে, ঠিক আছে। তো অবশ্যই তোমরা সকলে লাইক করে দিও, শেয়ার করে দিও তোমাদের সকল বন্ধুদের সাথে, সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটিকে যদি এখনো পর্যন্ত করে না থাকো। এবং এনটিপিসি যে বিগত বছরের লাস্ট 10 বছরের প্রশ্নপত্র যেগুলো কিন্তু আলোচনা করা হচ্ছে এই চ্যানেলেই কিন্তু তোমাদের প্লেলিস্ট করা রয়েছে, তোমরা দেখে নেবে। এবং এআইআর একাডেমিতে তোমাদের কিন্তু লাস্ট যে এনটিপিসি এক্সাম হয়েছে তার 133টা শিফটের পরবর্তী যে সলিউশনগুলো ওখানে করানো হচ্ছে। আর আমাদের কাছে যে সমস্ত পিডিএফগুলো রয়েছে এনটিপিসি বলো বা কারেন্ট অ্যাফেয়ার্সের, এবং আমাদের যে রেলওয়ের জন্য যে সায়েন্স অর্থাৎ বায়োলজির যে কোয়েশ্চেন রয়েছে, এমনকি এসএসসি জিডি 2024 পিওয়াইকিউ জিকে কোয়েশ্চেন রয়েছে, এই সমস্ত প্রশ্নগুলো তোমাদের যদি প্রয়োজন হয়ে থাকে তাহলে তোমরা এই নম্বরে যোগাযোগ করে নেবে। ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট সেকশনে তোমরা কিন্তু লিঙ্ক পেয়ে যাবে এই নাম্বারে, অবশ্যই তোমরা এখানে যোগাযোগ করে নেবে। এগুলো সবই কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার, ঠিক আছে। এবং তোমরা কিন্তু অবশ্যই যুক্ত হয়ে যাবে ফেসবুক পেজে, সেখানে কিন্তু তোমরা ডেইলি আপডেট পেয়ে যাবে কারেন্ট অ্যাফেয়ার্সের, যেগুলো কিন্তু এক্সামে ডাইরেক্ট তোমরা কিন্তু কমন পেতে পারো, ঠিক আছে। এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে, যেগুলো সমস্ত আপডেট সমস্ত খবর সবার আগে তোমরা পেয়ে যাবে, যে কোনো নোটিফিকেশন রিলেটেড বা অ্যাডমিট কার্ড রিলেটেড বা রেজাল্ট যাই হোক না কেন সমস্ত আপডেট তোমরা সবার প্রথম পেয়ে যাবে। ইউটিউবের কমিউনিটি সেকশনটা তোমরা সকলে ফলো করে রাখবে, সেখানে কিন্তু তোমরা লাস্ট যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো আমাদের হয়েছে সেই সমস্ত কোশ্চেনগুলো জিকে ফরম্যাট অর্থাৎ কুইজ ফরম্যাটে তোমরা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। তো চলো পরবর্তী ক্লাস নিয়ে আসছি।